কেমন আছেন? এই তো রাসেল, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি, ঠিকঠাক আছি, সাবধানে আছি, ভেরি ইম্পর্টেন্টলি। আসলে ভয়, ভীতি, ভূত, জিন, স্পিরিট, যেই নামেই আপনি আপনার ফিয়ারকে ডাকুন না কেন, এটা অলওয়েজ আপনার চারিপাশে থাকে। কোনো কোনো সময় আমরা দেখতে পাই, কোনো কোনো সময় আমরা ফিল করি, আর কোনো কোনো সময় আমরা বুঝি না আমাদের সাথে ঘটনাটা ঘটে যায় এবং তারপরে আমরা জিনিসটাকে ফিল করি। আমি সবসময় যে কথাটা বলি না, যে আমাদের চারিপাশে না অনেক কিছু হয় যেগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি, যেগুলো আমরা না বুঝিও না কী হয়, আবার পরে একটুখানি রেশনালাইজ করারও চেষ্টা করি। এবং ঘটনা এমন এমন হয় না যে হঠাৎ হঠাৎ করে ঘটে যায়। এখন যেটা আমি তোমাকে বলতে যাবো না রাসেল, সেটা এই গত বছর মানে 2013 নভেম্বরের সময়। সব কিছু আমি ডিসক্লোজ করবো না। কোথায় ঘটেছিল বলা যাবে? আমার বাসায়, আচ্ছা, উইচ ইজ বনানী 18 নম্বর রোডে। এবং আমি এত অবধি বলছি, আর কিছু না। ঠিক আছে। তো যারা সবাই শুনছেন তাদের জন্যই আর কি জিনিসটা, যে 18 নম্বর রোড বনানীতে এখন কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে, নতুন বাসার কনস্ট্রাকশন। সব বাসাগুলো এখানে ছোটো ছোটো বাসা ছিল আগে, ডুপ্লেক্সেস উইথ সাম স্পেস ইন ফ্রন্ট, বা কিছু বেশ বড়ো বড়োই বাসা ছিল, সেগুলো ভেঙে ঠেঙে আবার নতুন করে মাল্টি স্টোর বিল্ডিংস হচ্ছে। অ্যাট এ টাইম মনে হয়, অ্যাট দিস মোমেন্ট মনে হয় 4 থেকে 5টা কনস্ট্রাকশন চলছে। এই যে কনস্ট্রাকশনটা, এইটা আমার বাসার একদম অপোজিটে। ও, কনস্ট্রাকশনের কথা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, গল্পটা অনেকটা ওখান থেকে তো শুরু হয়। এনিওয়েজ, নভেম্বর মাসের আপনার তখন এইটা হচ্ছে থার্ড উইক, সেকেন্ড উইক পাস করে গেছে, থার্ড উইকে। এবং জিনিসটা যেটা হয় হচ্ছে যে আমার ওয়াইফ প্রথমে কিছু কমপ্লেন করা শুরু করে এবং ও বলে যে আই সি পিপল ওয়াকিং ইন দ্য হাউস। আমি 6 বছরই বাসায় আসি গেছে, এবং 6 বছরে হ্যাঁ মাঝে মধ্যে একটুখানি গা ছমছম করে। তার কারণ হচ্ছে গিয়ে বাসার সামনে একখানা বিশাল বড় একটা পুরানো গাছ আছে। আচ্ছা, আমি আরেকটা ক্লু দিলাম আর কি। পুরানো একটা গাছ আছে এবং ওই গাছ ওই রকম ওই রাস্তার উপরে একটাই। এখনও মানুষজন চিন্তা ভাবনা করবে কোন বাসাটা, বাট ডাজন্ট ম্যাটার, বাট ইউ নো পিপল আর গেটিং ক্লোজ আর কি। এনিওয়েজ, এই গাছটা একবার না হঠাৎ মারা গেল। আচ্ছা। তারপরে আবার মানে শুরু হলো আর কি গ্রোথ, আবার কিছু জায়গা থেকে লিভস বেরোনো শুরু হলো। মজার জিনিস হচ্ছে গিয়ে যে ভালো কিছু বলি, সবসময় তো খারাপ জিনিস বলা উচিত না। ভালো কিছু হচ্ছে গিয়ে এই গাছে যে কত বিভিন্ন রকমের পাখি আসে, আমি কি বলবো, কত সুন্দর রঙিন পাখি যেগুলোর নামও জানি না। এবং সবার তো বাসার চারিপাশে কাক থাকে, আমার বাসার গাছের সামনে প্যারট সিটি মতন তোতা পাখি। এই তোতা পাখিরা গাছে থাকে, অপোজিট বিল্ডিংটাতে থাকে। হ্যাঁ, তারা ঘুরে বেড়ায়, মানে জাস্ট ইমাজিন সকালবেলায় লোকজন কাকের আওয়াজ শুনে উঠে। আমি তোতা পাখি, উড পেকার, আরও যে কত মানে পাখি দেখি, ইনক্লুডিং একটা রেভেন আছে, দাঁড় কাক। এই দাঁড় কাকটার ডানার উপরে সাদা সিলভার ফেদার্স আছে। আনাদার থিং, যেটা মানে মাঝে মধ্যে খুব রেয়ার একটা জিনিস। তো এই গাছটার সূত্রে আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যেই ওর একটু ভয় লাগে। এই গাছটা এখানে একদম আমার বারান্দার ওপরে গাছটা, এইটা নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয় টয় সব কিছু। হ্যাঁ, ভয় টয় লাগে থাকে। তো এই যে নভেম্বরের এই থার্ড উইকের সময়টা, মানে ইউজুয়ালি ও কিন্তু এত কমপ্লেন করে না, বাট হঠাৎ আমাকে বলতে থাকে আর কি যে আই সি পিপল ওয়াকিং, আই সি শ্যাডোজ পাসিং। এখন ঘটনাটা হচ্ছে কি যে আমার বাসায় অনেক গ্লাস আছে, প্রচুর রিফ্লেকটিভ সারফেসেসও আছে কিছু। এবং হতেই পারে যে পাশের বাসায় কিছু একটা মুভমেন্ট মাইট জাস্ট গেট রিফ্লেক্টেড। উইন্ডোজ আর অলসো ভেরি লং অ্যান্ড বিগ, তো কিছু মাইট গেট রিফ্লেক্টেড। আমি এইসব বলি ওকে। কেন বলি তার কারণ হচ্ছে গিয়ে ভেরি সিম্পল, যে দুপুরবেলা 2টার পরের থেকে টিল আই কাম ব্যাক হোম, শি স্টেজ অ্যালোন, বিকজ although we go out early in the morning together, but she stays alone in that house. এবং এই জন্যে আমি ইচ্ছা করে আর কি বেশি কিছু কথা বাড়াই না। তারপরে আরেকটা কথা আমাকে তখন বারবার বলতে শুরু করলো যে তোমার স্টাডি রুমের মধ্যে আই সি সামথিং মুভিং। কারণ আমার লিভিং রুমে কাউচে বসলে একটা কোণায় আমার স্টাডি রুমটা সোজা দেখা যায়, এবং ও বারবার বলে আই সি সামথিং মুভিং ইন ইউর স্টাডি রুম। স্টাডি রুম ওভারলুকস দ্যাট এরিয়া, মাইন্ড ইউ, একদম। হ্যাঁ, তো এনিওয়েজ আমি এইসব নিয়ে ইচ্ছা করে পাত্তা দিই না। তারপরে তো একদিন অ্যাপ নিয়ে খেলতে খেলতে হঠাৎ আমার ইএমএফ রিডার হঠাৎ আউট অফ দ্য ব্লু মুন, হ্যাঁ,
বাঁচতে শুরু করলো। আজকে তো আমি তোমাকে দেখাইলাম যে ইএমএফ রিডার বিভিন্ন কারণে বাঁচতে পারে। হ্যাঁ, আমি ওটাকে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন ভেবেই ধরে রেখেছি, কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনের তো একটা লিমিট থাকে। নট ইন দ্য মিডল অফ দ্য রুম, নট ওয়েন থিংস আর এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওকে। হ্যাঁ, তো সব কিছু হচ্ছে। নেক্সট শুরু হলো কুকুরের উৎপাত। এই রোডের ওপরে বিলিভ মি রাসেল, তুমি এখনও যদি যাও, ইউ নো এভরিথিং, তুমি যদি এখনও যাও, তুমি দেখবা ওদের চারিপাশে কোনো কুকুর নাই, বিকজ ইটস আ প্রিটি বিজি রোড, ইটস আ কানেক্টিং রোড। হ্যাঁ, কানেক্টিং বনানী টু গুলশান। এই রোডে কোনো কুকুর ঠুকুর কিচ্ছু নাই। এই হঠাৎ তখন আসা শুরু হলো কুকুর এবং কুকুরের কান্না, নট বার্কিং। হ্যাঁ, কি কুকুর ঘেউ ঘেউ করছে না, এই কুকুর কাঁদছে, হাউলিং। কোনো ফুল মুনেরও টাইম না, কোনো সাইকেলেও কিছু না, এত হাউলিং কেন? রাত 2টা-3টার সময় আমরা বারান্দায় গিয়েছি দেখার জন্য যে কী কারণে চোর। আরে চোরের ভয়টা তো প্রথম আসে, যে চোর ছাচোর কিছু আসলো নাকি। হ্যাঁ, বারান্দা তো খোলা বারান্দা, এরকম গ্রিল নেই তো বারান্দার মধ্যে, খোলা বারান্দা, কেউ যদি উঠে পড়ে, সামথিং লাইক দ্যাট। চোর ছাচোর কিছু একটা হবে না, নাথিং লাইক দ্যাট। আমি খালি দেখি কুকুররা দৌড়ায়, এদিক থেকে একবার ওদিক যায়, ওদিক থেকে একবার এদিক যায়। ঠিক তখন আমার প্রথম চোখটা পড়লো আসল জায়গাতে, এবং আমি তাকায় থাকি ওটার দিকে। তখন আমি চুপ, তখন আমি কিছু বলি নাই। কিন্তু আমার না আস্তে আস্তে করে, এখানে বহুকাল আগে সিমিলার একটা ঘটনা ঘটেছিল আমার কলকাতাতে, তাই জন্য আমার না হঠাৎ মাথায় জিনিসটা আসে। আমি চুপচাপ অবজার্ভ করতে থাকি যে এটা কী হচ্ছে, আমি অবজার্ভ করতে থাকি। খুব ভালো কথা, এই সেই উইকের মধ্যেই একদিন আমার এক ছোটো ভাই বন্ধু নিউলি ম্যারিড ওয়াইফকে নিয়ে আসলো রাত্রিবেলা 11টার সময় আড্ডা মারতে। খুব ভালো কথা, আমরা ডিনার করে টোরে লিভিং রুমে বসে আড্ডা মারছি। এই সময় ওর বউ হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেল। কেন? সে ভীষণ শিওর সে কিছু একটা দেখেছে আমার রুমের মধ্যে, স্টাডি রুমের মধ্যে কিছু একটা, সামথিং ওয়াজ মুভিং। সে তো সুরা টুরা পড়ে টোরে একাকার কাণ্ড করলো, ভীষণ ভয় পেয়ে গেল। হ্যাঁ, এখনই বাসায় যাব, এখনই বাড়িতে যাব, তাড়াতাড়ি করে ওদেরকে আমরা ইয়ে করে দিলাম ওকে যে ভাই যাও, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, একা আফটার অল ওদেরকে ড্রাইভ করে যেতে হবে, তাই যাও তোমরা তাড়াতাড়ি করে, ডোন্ট ওয়ারি, কিছু করো না, সুরা পড়তে যেও। হ্যাঁ, মনে সাহস জুটবে, আর যাই হোক কি না হোক। তো এই যে সব ইনসিডেন্টগুলো ঘটছে এক এক করে, সেদিন কিন্তু আমার ওয়াইফ তখন বেশ স্কেয়ার্ড আর কি, স্বাভাবিক। হ্যাঁ। এবং তখনও এক এক করে বলতে শুরু করলো আমাকে যে দেখো তুমি তো থাকো না, আমি মাঝে মধ্যে অনেক সাউন্ড পাই, কিন্তু তুমি আগে এগুলো পেতে। বললাম না, 1.5 বছর তো এই বাসায় আছি, আমি 1.5 বছর তো কোনো এরকম সাউন্ড টাউন্ড কিছু পাইনি। 1.5 বছর এভরিথিং ওয়াজ ফাইন, জাস্ট নাও সামথিং ইজ হ্যাপেনিং, আই ডোন্ট নো হোয়াট। তো তারপরে পরের দিন আরেকটা ঘটনা ঘটলো, এর কিন্তু সিরিজ অফ ইভেন্টস ঘটে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ম্যাসিভ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন বাসার মধ্যে। ম্যাসিভ, এমন ম্যাসিভ যে আমার 5টা বাল্ব কাটলো সেদিন একসাথে 5টা বাল্ব আমার কাটলো। তার কারণ আমার ওয়াইফ যেটা করছে, সে কিন্তু সব লাইট জ্বালায় বাসায় বসে থাকে, সব লাইট জ্বালায় বসে থাকে বাসার মধ্যে। অন্ধকার না, আমি যখন একা থাকতাম এই বাসায়, আমি কিন্তু অন্ধকারে থাকতাম, পুরো একটা লাইট জ্বালায় থাকতাম সারা বাসায়, ওটাই আমার ভালো লাগতো। তো সব লাইট জ্বালা থেকে আমার চোখের সামনে বিশাল একটা ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন হলো, ফর অ্যাবসলিউটলি নো রিজন, বিকজ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনস এখানে হয় না, কোনো দিন হয় না, এবং এটা হলো আমার 5টা লাইট কাটলো সেদিন। তখন আমি বললাম ওকে আর কি যে কয়েকটা দিন দাও, আই থিঙ্ক আই হ্যাভ ফিগার্ড ইট আউট, হোয়াট এভারস হ্যাপেনিং আই হ্যাভ ফিগার্ড ইট আউট। বিলিভ মি রাসেল, ইন 7 days টাইম সব কিছু বন্ধ হয়ে গেল। কেন হচ্ছে গিয়ে তোমাকে আমি কনস্ট্রাকশনের কথাটা ভুল করে প্রথমে বলে ফেলেছিলাম। তখন ওখানে ডিগিং চলছিল, বাসাটা ডেমোলিশন হয়েছে, ওখানে যে একটা 3তলা বাসা ছিল ওইটা ডেমোলিশন হয়েছে, এবং ডিগ আপ করে ভিত বানানোর জন্য ডিগ আপ করে ওখান থেকে জিনিসপত্র মাটি বার করা হচ্ছিল। এখন ওইখানে কি আছে কি নাই আমি জানি না, আই অ্যাবসলিউটলি আই ডোন্ট নো, বাট থিংস ওয়ার ডাগ আপ। রাত্রিবেলায় কাজগুলো হতো, ডিগ আপ করা হতো এবং মাটিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হতো, আমি ঠিক জানি না, ট্রাকে করে চলে যেতাম। এবং এই 7 দিন যে এখানে ডিগিং হচ্ছিল, বিলিভ মি, বাসায় ভৌতিক কাণ্ড কারখানা করতে থাকে। আমার একটা এই প্রচুর কুকুরের হঠাৎ আগমন, এবং তারা যে এখন কোথায় চলে গেল আমি নিজেও জানি না। এখন কোনো কুকুর নেই, কিছু নেই, চুপচাপ নিশ্চুপ এরিয়া, একদম কমপ্লিটলি কোনো প্রবলেম নেই, কিচ্ছু না, জাস্ট হ্যাপি, একদম ফাইন। কোথায় যে সব চলে গেল আমি নিজে জানি না। আমার বারান্দার দরজাটা খুলে যেত মাঝে মধ্যে, ইটস রাউন্ড লক ভাই, এটাকে টেনে বন্ধ করা হয় এবং এটাকে ঘুরে খুলতে হবে। আমার একদিন রাত্রিবেলা হঠাৎ ঘুমিয়ে গেল, মশা, হ্যাঁ, এরিয়ায় তো মশা কোথা থেকে আসলো,
তারপরে আমি দেখি আমার দরজাটা খোলা বারান্দার। হাউ, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই ভাই। হাউ ইট হ্যাপেন্ড। এই যে এত কমপ্লেন, এবং আমি শুধু বলছি না যে এটা আমার ওয়াইফ দেখেছে, বাট সামবডি এলস অলসো কেম এন্ড সিইং সামথিং হ্যাপেনিং ওভার দেয়ার। কিছু একটা বলতে পারি নাকি, এটা ছায়া, সামথিং কুইকলি মুভিং, একটা রিফ্লেকশন। হঠাৎ আমি অনেক র্যাশনালাইজ করার চেষ্টা করেছি, অনেক র্যাশনালাইজ করেছি, এবং অন পারপাস আমি র্যাশনালাইজ করেছি এগুলো, যাতে পরবর্তীতে ভয় ঠয় না হয়। তারপরে সত্যি কথা বলতে গেলে আমার এইসব জিনিসপত্র নিয়ে ভয় লাগে না, একদমই না। আমারও মাঝে মধ্যে সেই কয়েকদিন আমারও মাঝে মধ্যে একটু হতো। মেবি এটা হতে পারে যে এত কথা হচ্ছে একটা জিনিস নিয়ে, এত কিছু হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, ইট হ্যাপেন্স। বাট দেন আমি আগে সবাইকে বলতে চাই যে এভরিথিং অ্যারাউন্ড ইউ দেয়ার ইজ সামথিং দ্যাট উই ডোন্ট নো অফ। অনেক কিছু ঘটে, অনেক কিছু হচ্ছে যেগুলো এক্সপ্লেনেবল না। তার মানে এই না যে আপনি সুপারস্টিশিয়াস, তার মানে এই না যে আপনি ভীতু। জিনিসপত্র হয়। আজকে আপনি যখন এই সিডিটা শুনছেন কানের মধ্যে হেডফোন দিয়ে, অথবা আপনার রুমের স্পিকার চালিয়ে, দিস ন্যাগিং ফিলিং দ্যাট ইউ হ্যাভ বিহাইন্ড ইউর ব্যাক, যেন ঘাড়ের ওখানে কি একখানা হচ্ছে, আপনি কি জানেন বা আপনি কি শিওরলি বলতে পারেন যে আপনার পর্দার পিছনে আপনার দিকে কেউ তাকিয়ে নেই? আপনি কি শিওরলি বলতে পারেন যে ওই পর্দার পিছনে কেউ আছে কি না, বা উপর থেকে আপনাকে কেউ দেখছে কি না? অথবা আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার পিছনে কেউ আছে কি না? আমরা কেউ কিছু জানি না। এই জন্যেই কিছু হলে হোয়াট এভার ইট ইজ, চেষ্টা করবেন সাবধান থাকার, আর ভয় পাবেন না, অথবা ভয় পেতে থাকুন। ভূত এফএম বইমেলা থেকে চলছে ভূত এফএম, এবং এটা একদমই বলা যেতে পারে আপনার নিজস্ব ভূত এফএম, যেটা কখনোই রেডিও ফুর্তিতে প্রচারিত হবে না। আপনাদের সবাইকে আবারও অমর একুশের শুভেচ্ছা। আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনার জন্য। এবং এই ঘটনাটা উনিও অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে একটা খুব ভয়ঙ্কর কিছু আপনাদেরকে শোনাতে। সেরকম একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেছেন বাবু ভাই, আমরা শুনবো তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই ফর অ্যালাউইং মি টু পার্টিসিপেট ইন দিস সিরি। আজকে যেহেতু এটা 21শে বইমেলা উপলক্ষে বের হচ্ছে সিরি, এখানে একটা স্পেশাল কাহিনী বলার চিন্তা ভাবনা করলাম, যেটা অনেকদিন বলা হয়নি। মানে আমি পার্সোনালি সাধারণত আমার নিজের ঘটনা খুব একটা বলি না, তো আজকে হঠাৎ চিন্তা করলাম যে এখানে একটা শেয়ার করা যেতে পারে। ওকে, আমরা শুনি ঘটনাটা। আচ্ছা, এই ঘটনা হচ্ছে ফ্লোরিডার ঘটনা। ইট ওয়াজ ব্যাক ইন 1995-6 ঘটনা আর কি ওই সময়। তো ওখানে একটা জায়গা আছে নাম ডি ল্যান্ড সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। অনেকে বলে ওখানে আপনার হেডলেস হর্সম্যান দেখা যায়। তো এই কথাটা আমি, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল রয় আর কি, আমরা একসাথে এই ঘোরাঘুরিগুলো করতাম আর কি, উই ওয়ার টিনস। তো আমি আর রয় প্ল্যান করি যে ডি ল্যান্ড একবার যাবো। তো যাওয়া হতো না আর কি, আমাদের স্ক্যাজুয়ালে হতো না। তো একদিন সকালবেলা হঠাৎ রয় বলে যে লেটস গো টু ডি ল্যান্ড টুডে। তাই বললাম আচ্ছা চলো যাই, ডি ল্যান্ড থেকে ঘুরে আসি কী অবস্থা। সো হেডলেস হর্সম্যান মিথ ইউরোপে অনেক জায়গা আছে, আপনার আমেরিকাতেও কিছু জায়গায় প্রচলিত আছে, বাংলাদেশেও কিছু জায়গায় আছে কিন্তু হেডলেস হর্সম্যানের কথাটা। বিশেষ করে আছে যশোরের নড়াইল এলাকা একটা জায়গা আছে, সেখানে অনেকে বলে যে এখানে গলাকাটা সাহেব রাতের বেলা যায়, এবং সেই জায়গা আমি দেখে এসেছি। এনিওয়ে, তো ডি ল্যান্ডে যখন যাওয়ার প্ল্যান হয়, ডি ল্যান্ডে আমরা গেলাম। ইট ওয়াজ নাইস, সব জায়গা খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর। আপনার যাওয়ার পথে রাস্তাঘাট মানে আপনার স্পুকি কিছুই মনে হবে না। তো যখন আমরা পৌঁছালাম ওখানে, তখন অলরেডি দুপুর হয়ে গেছে, দুপুর বিকালের দিকে। তো আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, ওখানে বসলাম, কারণ জিনিসগুলো ঘটে রাতে মানুষ বলে, অ্যান্ড ইট হ্যাজ টু বি এ ফুল মুন ছিল না। তো তারপরে জাস্ট দেখা যে কিছু দেখা যায় কিনা। তো ওখানে যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক পুরনো। ওই সময় একটা আপনার মানে একজন সাদা, মানে তিনি কিছু দাস ওখানে রাখতো আর কি, ওখানে ওইটা নিয়ে তার উনি মানে ওই দাসদেরকে ওখানে রাখতো, দাসদের আলাদা ক্যাম্প ছিল, এবং সে একটা মানে ভাইসরয় টাইপের ছিল ওই জায়গায়, মানে বেশ অর্থশালী লর্ড টাইপের একজন। তো সে নাকি ওখানে আপনার যে তার আন্ডারে যেসব দাসগুলো ছিল তাদেরকে নির্মম অত্যাচার করতো, এটা সেটা অনেক চাবুক মারতো, এই করতো সেই করতো, বিভিন্ন রকম অত্যাচার যা আমরা বইতে দেখি, ইতিহাসের বইতে এই ধরনের কাজ সে করতো। তো এরকম হয়ে এক সময় মানে আপনার দাসরা একটা বিদ্রোহ রচনা করে, তারা চিন্তা করে যে না মানে এইভাবে থাকবো না। তো ওরা যেটা করে, একদিন রাতের বেলা ওই লর্ডকে তারা ধরে মানে মেরে তার গলা কেটে ফেলে, তাকে ডিক্যাপিটেট করে দেয়, আর তার বাড়িঘর জ্বালিয়ে দেয়। তো জ্বালিয়ে দেওয়ার পরে আসলে ওখানে ওইভাবে ওইটা অনেকদিন অ্যাবান্ডেন্ট থাকে, পরে আবার সম্পত্তিটা তার বংশধররা নেয়, রিইনকার্নেট করে প্রপার্টিটাকে। বাট
ওইখানে ওই একটা মানে ব্যাপার চলে আসে যে অনেকেই দেখে রাতের বেলা যে বিশেষ করে আপনার ফুল মুনে যে ওই যে লর্ড সে ঘোড়ায় চেপে তার গলা নাই অ্যান্ড হি ক্লেমস ফর হিজ হেড, নিজের মাথা খোঁজে। তো এটা হচ্ছে মাথাটা খুঁজতেই সে হ্যাঁ বের হয়। এবং এবং এইটা কিন্তু সব জায়গায় হেডলেস হর্সম্যানের যেখানেই মিথ্যা আছে সেটা এরকমই। একই কথা বলে সবাই যে হি ক্লেমস ফর হিজ হেড। সো ইটস সোর্ট অফ মানে এটা এক ধরনের হয়তো এক ধরনের কাইন্ড অফ ডিমান্ড বা জিন বা ওয়াটএভার যাই বলেন, তার টাইপটাই এই আসলে। তো এনিওয়ে তো আমরা যাই যে মানে খোঁজ খবর নেই, দু একজনের কাছে জিজ্ঞেস করি, তো অনেকে হাসাহাসি করে যে এত বছর পরে তুমি কি এখানে এরকম কিছু নাই। আবার কিছু মানুষ সুপারস্টিশিয়াস, তারা বলে যে হ্যাঁ আসলে এখানে গেছে, আমার অমুক দেখছিল। তো এনিওয়ে আমরা খুঁজতে খুঁজতে সেই বাড়িটা পাই। তো ওইটা তখন মনে করেন যে বেশ পুরানো হয়ে গেছে এবং ওখানে কারো মানে মানে প্রপার্টির একটা ওনারশিপও আছে এবং সে ওখানে নো ট্রেসপেস দিয়ে আটকে রাখছে প্রপার্টিটা। তো আমি আর ওই চিন্তা করি যে সন্ধ্যার পর ওখানে আমরা যাব, যে নো ট্রেসপেস এলাকায় থাকবো, যদিও ওইটা আইনত দ্বন্দ্বনীয়, বাট আপনাকে কিছু পেতে হলে যেতে হবে। তো আমরা 7টা-8টার দিকে ওখানে ঢুকে যে ওখানে বসি। তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়া তখন, আমরা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওখানে বসে দেখি যে আশেপাশে আপনার অনেক সুগার ক্যান ফিল্ড, মানে আখের ক্ষেত আছে, তারপর আরেক সাইডে ভুট্টার ক্ষেত, কর্ন ফিল্ড। তো ওখানে আমরা হাঁটাহাঁটি করতে থাকি। এক সময় দেখা যাচ্ছে কোনো মানুষজন একদম নাই হয়ে যায়, কারণ পুরো আপনার ধুধু মানে জায়গাটা, কোনো মানুষজন নাই, রাস্তাঘাট একদম নির্জন, মানে মাটির রাস্তা, কিন্তু জায়গাটা আপনার না, মানে আপনার যে নর্মাল যে আমরা যে রাস্তা দেখি সেটাও না, কান্ট্রি রোড টাইপের। ওখান থেকে মনে করেন যে গাড়ি ঘোড়া আর কি চলাফেরা করে কোনো মতে আর কি। তো এটা আমরা ওই বাসাটার কাছে যাই। যাওয়ার পর একটা মানে শীর্ষের অনুভূতি এমনি হতে থাকে, বিকজ আপনার অনেক রকম স্মৃতি মাথায় আসে যে সো মেনি থিংস আর অ্যাকচুয়ালি আপনার হ্যাভ ডান, এখানে অনেক কিছু হয়েছে, অনেক রকম কাহিনী, অনেক স্মৃতি বিজড়িত জায়গা। তো আমরা হাঁটতে হাঁটতে যেখানে যাই, এক পর্যায়ে ওখানে যে নিউট্রোস্পেসিং যে ফেন্সটা আছে ওইটাও আমরা ক্রস করে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে হাঁটতে থাকি। তো বাসার পাশেই কাছে যেয়ে দেখি একটা গ্রেভইয়ার্ড, ওখানে আপনার কবরস্থান। তো কবরস্থানে যেয়ে দেখলাম যে অনেক নাম ফলক আছে, মানে তো পড়া যায় না অন্ধকারে, ওদের ফ্ল্যাশ লাইট ছিল, যেহেতু মারছে। তো বুঝলাম যে ওই ফ্যামিলি ট্রিজের মানুষজন ওখানে ব্যারিড। তো যখন আমরা ওগুলো দেখছি, হঠাৎ করে মনে হলো যে দূরে প্রায় আপনার সেই কবরগুলোর শেষ মাথায় কোনো একটা অবয়ব, মানুষের মতো অবয়ব, লাইক ড্রেসড ইন অল ব্ল্যাক, অথবা সে একটা পুরো শ্যাডো, দুটোর একটা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমরা সাথে সাথে ফ্ল্যাশ লাইট মারছি। ফ্ল্যাশ লাইট যখন মারছি তখন কিছু নাই, জায়গাটা পুরো ফাঁকা। এবং এই অবস্থায় মানে আমরা খুব টেনসড হলাম যে আসলে কি মানুষ ছিল এখানে, থাকার তো কথা না। নো ট্রেসপ্যাস এবং ট্রেসপ্যাস যে ব্যারিয়ার ছিল ওটা ক্রস করে আমরা ভিতরে ঢুকছি ওখানে। তো আমরা হাঁটলাম হেঁটে আবার ওই যে জায়গায় মানুষ দাঁড়ানোর কথা ওখানে দাঁড়ালাম। ওইখানে যখন গেছি তখন আবার মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে কে দাঁড়ায় আছে। তো সেখান থেকে আবার আলো মারলাম, ওইখানেও কেউ নাই। জাস্ট আপনাদের এটা মনে হচ্ছে যে হ্যাঁ মানে একটা জায়গা আমরা দেখলাম, আমরা যখন হেঁটে ওখানে গেলাম ওখান থেকে কেউ নাই, আবার যখন ওখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, এই পাশে কেউ নাই। তো আমরা একটু মানে ভয় পেলাম মানে মনে হলো যে আসলে সামথিং, এবং আপনাকে সবসময় মানে একটা মনে একটা ফিলিংস জানান দিচ্ছে যে কিছু একটা আছে এখানে। তো আমরা হেঁটে আসলাম, ওই বাসাটার কাছাকাছি গেলাম। মূল যে বাড়ির স্ট্রাকচারটা এটা অনেক পুরানো হয়ে গেছে, অনেকটা আমাদের যে লালবাগের কিল্লা টাইপের, রিইনকার্নেট করার পরও এটার অনেক এখন কেউ থাকে না, বেশ পুরনো অবস্থা, হয়তো স্টেট ক্লেম করে ফেলবে এটাকে, এমন একটা অবস্থা। জাস্ট ওখানকে গেলাম, ওখানে আপনার যে সিঁড়ি ছিল ওখানে আমরা বসলাম। যখন বসে আছি মনে হচ্ছে যে বাসার ভেতরে কথা বলছে কেউ, ইটস লাইক সাউন্ড, লাইক মাম্বলিং সাউন্ড, কেউ কথা বলছে ভেতরে। তো ওখান থেকে হেঁটে আমরা ওই ভেতরে গেলাম আর কি, যে জায়গাটা করিডোরের টাইপের, কান পাতার চেষ্টা করলাম, নিস্তব্ধতা। দেখতে কিন্তু আমাদের স্পষ্ট মনে হচ্ছিল যে কেউ কথা বলছে ওখানে, মানে ভেরি স্ট্রেঞ্জ থিং। তো এই অবস্থায় আমরা হেঁটে আবার যখন সিঁড়ির কাছে আসলাম তখন মনে হচ্ছে ঠিক ওই যে কবরের যে সারি ছিল তার ওই পাশে গাছ ছিল একটা, গাছের নিচে একজন না কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। এবং আমাদের পুরা মানে শরীর তখন কাটা দিয়ে উঠছে, এখনও কাটা উঠতেছে চিন্তা করলে যে ওইখানে কয়েকজন মানুষ কীভাবে ঢুকবে। রাত প্রায় 9টা-10টা বেজে গেছে এবং নোবডি ইজ অ্যারাউন্ড, এবং ওখানে মানে ইলেকট্রিসিটিও নাই, বিকজ ইলেকট্রিসিটি তো থাকে যেখানে আপনার মানে কোনো কিছু হয়, ওখানে তো কোনো কিছু নাই, ইলেকট্রিসিটি নেই, অন্ধকার পুরা। এর মধ্যে জাস্ট আকাশের যে আলোটা আছে হালকা মনে করেন চাঁদের আলো, এটাতেই মানে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে কয়েকজন মানুষ দাঁড়ানো। তো আমরা এবার ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেলাম না ওই জায়গায়, মনে হলো কিছু একটা হবে ওখানে। তো হেঁটে আসলাম ওখান থেকে, আস্তে আস্তে সরে আসলাম, কবরগুলো শাড়ির কাছে আসলাম, পাশে এসে দূরে তাকালাম, মনে হচ্ছে তখনও মানুষ দাঁড়ায় আছে এবং আমাদের দিকেই তাকায় আছে। এবং ইট ওয়াজ সো মানে হরিফিক ফিল, মানে ডেঞ্জারাস জিনিস। তো এইভাবে আমরা তখন প্ল্যান করলাম যে আসলে এটার ভিতরে থাকা ঠিক না, আমরা ক্রস করে চলে যাবো ওই পাশে। তো হেঁটে যখন নাকি আমরা ওই ফেন্সের কাছে আসছি, যখন আমরা আবার ক্রস করবো ফেন্সটা, এই সময় মনে হলো যে দুটো কুকুর
মানে দৌড় দিয়ে আসতেছে এদিকে, এবং মানে কুকুরের পায়ের শব্দ এবং আপনার খুব স্পষ্ট পাচ্ছি আমরা। দ্রুত ফেন্স বেয়ে উঠলাম এবং উঠে ফেন্সের ওই পারে যখন নামলাম তখন দেখলাম দুটো কুকুর দাঁড়ায় আছে ফেন্সের ওই পারে, তাদের চোখ দুটো চলতেছে, মানে দে হ্যাভ দ্য গ্লুমি আইস, মানে গ্লোয়িং আইস, আই এম সরি, গ্লোয়িং আইস, চোখ চলতেছে এবং মানে মানে দাঁত বের করে রয়েছে, দে আর নট বার্কিং, ডাকতেছে না, গড় গড় সাউন্ড বের করতেছে মুখ দিয়ে। এবং মানে ইট ওয়াজ সো মানে হরিফিক যে একটা কুকুর কিন্তু ওই ফেন্সের ওই পারে থাকার কথাই না। না, হ্যাঁ, ওখানে কোনো গার্ড করার কিছু নাই, ওখানে কেউ থাকেও না যে কুকুর পালবে। এই কুকুর দুটো কোথায়, কুকুর দুটোর রং কালো, ব্ল্যাক ডগস, এবং আমরা মানে বেশ ভয় পেয়ে যাই। কুকুর কেমন করে থাকে মানে এরকম জায়গাতে, সেটাও আমরা শুনবো। আরো ঘটনা আছে আমাদের কাছে যে যেখানে থাকার কথা থাকার কথা কুকুর আছে। তো মানে আমরা বেশ ভয় পেয়ে যাই এবং আমি আর রয় তখন তাড়াতাড়ি দৌড়ানোর মতোই আর কি হাঁটতে থাকি। এবং তখন যেটা মনে হয় রাসেল ভাই, যে দুই পাশে যে আপনার আক্ষেপ ছিল, মনে হচ্ছে ওগুলো মারায় কারা জানে আসতেছে, মানে লাইক সাউন্ড, মানে গাছ টাছ পাড়ায় আসলে না, মানে একটা দেখবেন সাউন্ড হয় গাছের মধ্যে দিকে আসলে এরকম। এবং প্রচণ্ড মনে করেন যে ভয়ের অবস্থাতে এক পর্যায়ে রয় বলল রান, তা আমরা দৌড় দিলাম। দৌড়ায় যখন যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে পাশ দিয়ে আমাদের পাশে দৌড়া যাচ্ছে কেউ। এবং এই পর্যায়ে আমরা গাড়ির কাছে চলে আসি, গাড়িতে মানে আপনার চাবিও ঢুকতেছিল না, মানে খুব ভয় ভয়ে গাড়ি খুলে আমরা জাস্ট টার্ন ব্যাক করে চলে আসি। এবং এসে যখন নাকি আমরা নিয়ারেস্ট 7-Eleven থামার পর ওখানে জিজ্ঞেস করি, মানে ওখানে একটা লোক কাজ করছিল, আর নাম এখনো মনে আছে, লোকটার নাম টম। কথা বললাম, আমরা বলতেছে যে ওয়ার ইউ গাইস কেম ফ্রম। আমি বললাম যে উই ওয়েন্ট টু দ্যাট haunted place. ইয়া, ইট ইজ haunted place, এটা আসলে একটা ভৌতিক জায়গা, কেন গেছিলো তোমরা? আমি বললাম তুমি কেন, এর আগে অনেকেই বললো, তারা বললো তেমন কিছু নাই এত বছর। বলে যে কাজ করে না বা যে আশেপাশে থাকে না সে জানে না। আমার এই দোকানটা কাছাকাছি এবং ওই রাতের বেলা ওই এলাকায় কেউই যায় না, এমন ওখানে যারা ফার্মাররা কাজ করে তারা ওই সন্ধ্যা মেলানোর আগে ওখান থেকে চলে যায়। তোমাদেরকে কে এইসব ইনফরমেশন দিতে যায় না, তোমাদের এতটুকু বোঝা উচিত যে এই জায়গাটা এতদিন পড়ে আছে, তোমাদের মাথায় কি একবারও ঢুকলো না যে এটা স্টেট এখনো ক্লেম করে নেই, এটা এইভাবে পড়ে আছে, এটাকে এখনোই করা হচ্ছে না, কারণ এটার মালিকানায় সমস্যা আছে, মানে এখন স্টেটের সাথে এটার ফাইট চলে, এটা দিচ্ছে না, স্টেটকে দিচ্ছে না। এবং দ্য থিং ইজ বাট এইটা কোনো আশ্চর্য কারণেই কীভাবে ফাইট হচ্ছে, কীভাবে আটকে আছে এটা কেউ জানা না, মানে আনসলভভাবেই জায়গাটা পড়ে আছে। শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন। অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাকের। যদি ভালো লাগে ফিরে আসবো বারবার। আপনাদের ভালোবাসার কারণেই ভূত এফএম এসেছে এতটা দূর, এবং ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভালোবাসা। সেই জন্য মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। আর ভুল হবে না, কারণ এটি সংরক্ষিত থাকবে সিডিতে। আর একদম ভুলবেন না, ভূত এফএম প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 11:59 শুধুমাত্র রেডিও ফুর্তি 88.0 FM-এ। কথা হবে আবার কোনো স্পেশাল এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভূত এফএম বইমেলা থেকে হচ্ছে এরকম হচ্ছে আমি জাস্ট একটা ফান মজা আর কি। ওকে, সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে, একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, ওই বাসাটা কেউ থাকে না। আচ্ছা, বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে, তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে, বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে একটা বিল্ডিং এ থাকে। ওকে, সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রে একটু দেখতে চাই সেই বাসাটা কি এরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো প্ল্যান করে আমি ওখানে যাই। সো বাট ফর্চুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পোর্ডার ছিল, তো ছোট একটা ক্যাম্পোর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্রভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকিগুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। ওকে, তো ওখানে ঢুকলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 12:15 দিকে। 12:15 দিকে ঢোকার পরে 50 মিনিটস তো যায়নি, আমরা 3 জনের মধ্যে একজন বলল যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দেবো, আমরা আছি এখানে। ও বললো যাচ্ছে ঠিক আছে। সে চলে গেল। আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, ইমরান নাম। ওকে, তখনও আমাদের কিন্তু এই ভূত স্টিমটা হয়নি, আমি একটা ভূত স্টিম হওয়ার আগের কথা বলছি। ওকে, ইমরান আর আমরা দুজন বাসাটার ব্যাপারটা, মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। আচ্ছা, অস্বস্তি মনে হচ্ছে, অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলে যে শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা, তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা, আমরা একটা করে রুম করতে করতে
শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা। বাসাটা পুরো বাই দ্য ওয়ে, বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো অ্যাবান্ডন। ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা আচ্ছা। কিছু নাই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, দু একটা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝুলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললো আপনি যাবেন না? বললাম না। ওকে, সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে দুটো রুমে গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। সো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই দুইটা রুম তো কেমন জানি লাগছে, একটা কাজ করি, তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় রুমটাতে থাকি। তো আমরা দুজন আলাদা হয়ে গেলাম, স্পিড আপ। সো সে নিচে, আমরা উপরে, আমি উপরে ওয়াকি টকিতে কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপতে ধরে তাহলে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে আর কি। জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে। এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি, একই আওয়াজ, একই রকম। এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ওকে, ইমরান উপরে আসতে বলে যে শুনবে, আপনি কিছু শুনছেন? আমি বললাম হ্যাঁ আমি শুনছি। তো আমরা আশেপাশে রুমটা ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। ওকে, আমরা দৌড়ে দুজন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ হয়েছে। ওকে, আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম, ওই রুমে একটা ক্লোজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল। তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম, এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা। ওকে, সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। সো এটার সাথে ভৌতিক কিছু নাই। সো ব্যাপারটা এরকম। আচ্ছা, বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম, আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা কখনোই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি, মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওইরকম একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকি টকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমি আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকি টকিতে ওকে বলছে আচ্ছা তুমি তো কিচেনের পাশে দেখো, মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে অনেক খিদা লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাওয়া গিয়ে 5 মিনিটস, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা, ঢাস করে একটা আওয়াজ। এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি, আমি সাথে সাথে ঘুরেছি যে কি, এটা একটা অ্যাবান্ডেন্ট একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি, এবং এই রুমে কিছু নাই, কোনো একটা ফার্নিচার নাই, হঠাৎ করে কিসের আওয়াজ? আমি ঘুরে আমি কিছু দেখিনি, আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে। এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি, যাবতীয় জিনিসপত্র। মানে আমি ঠিক এটা, আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনাসামনি দেখা গেছে, এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে। বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোনো অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে, যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে, সেই বাসায়, ওই বাসার কনস্ট্রাকশন, মানে বাসাটা বানানো যে হয়েছে, সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা, মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না। এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, ও মাই গড, যে টাইপের জিনিসপত্র লাগে, আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি। আচ্ছা, আছে ওই বাসায়, মানে একটা রুম আছে, রুমটার যে শেপ, ফ্লোরের মধ্যে যে ডিজাইন, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল একটা মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে।
এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি। আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি, বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। সময় আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এইটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি, এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে। ঘটনাটা যাই হোক নাই হোক, আমরা 3:15টার সময় বের হয়ে চলে এসেছিলাম। যখন আমরা হোটেলে এসেছি, হোটেলে আস্তে আস্তে ইমরান বললো যে শোন ভাই আমার শরীর অনেক খারাপ লাগছে। রাইট। আমরা শুয়ে পড়ছি এসে। আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল, ওই ভিডিওর ফুটেজটা তখন যে শুভ্র ভাই ওখানে ছিল, গাজী শুভ্র, রেড ডটের, ওনার যে অ্যাডের কাজের জন্য। শুভ্র ভাইকে আমি দিয়ে বললাম, শুভ্র ভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ, আমার কাছে একটা ফুটেজ আছে, এই ক্লিপটা আছে, টেপটা আপনি রেখে দেন, রেড ডটে পুরো আন্ডার লক এন্ড কি রাখেন, এটা খোলার দরকার নেই। আচ্ছা। এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই, সেখানে এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে যে আমার কাছে ভালো চাই না, এখন খুলতে চাই না, বেশ অশুভ লাগছিল। রাইট। হ্যাঁ, শুরু ওটা ভাবেই রেখে দিয়েছিল। এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, দুপুর 12টার দিকে বাদে ঘুম থেকে উঠলাম। ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর, আমার 102-এর মতন জ্বর ছিল, আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউসলি। সো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো, কোনো রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল, এই জন্য হতে পারে, মানে আমরা বলছি না। কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। এবং এই যে এই ঘটনাটা ঘটলো, এটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে, আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমি ভালো ছিলাম না, তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল। এবং গেস হোয়াট, আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা, ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার, আচ্ছা, দেখার জন্য। তা আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না। যখন আমরা ওই টেপ থেকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, হ্যাঁ, ভাই sure. ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাই না। আচ্ছা। হচ্ছে মানে তখন আমরা ভর্তি স্টিম টিম সবকিছু ছিল না, এই না সে না, ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম। সো হি ওয়াজ লাইক না, এটা এখন দেখার দরকার নাই এসে। কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন। তো আমি আর জিবরান অনেকদিন ধরে শুনতে পাই উই ওয়ান্ট টু গো দেয়ার, আমরা যাবো এসে। হি রিফিউজড। তখন ভৌতিকের ব্যাপার ছিল না, বাট হিজ লাইক না, ওখানে আমি আবার যাবো একবার, কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কি হচ্ছে, কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে। এই করতে 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 ফাইনালি আমরা বলতে দেন উনি ফুটেজটা বের করলেন। এটা বেশ অনেকদিন পরে, 1-1.5 বছর পরে, হ্যাঁ, 1 বছর, at least 1 বছর। 1 বছর পর।
আপনার